হার্টের ওপর সমান দূরত্বে 3টে পয়েন্টের ওপর প্রেসার পড়েছে, যার ফলে হ্যামারেজ হয়ে মৃত্যু হয়েছে। কিন্তু এই বক্সিং পাঞ্চ কিন্তু সাধারণ বক্সিং পাঞ্চ নয়। মানে পাঞ্চার ধাতুর মতো নাংটি পরে ঘুষি মারা চল তো আছে, কিন্তু সেসব তো বেআইনি। হাতে নাকলস পরে ফাইট করা খুবই রিস্কি, সেজন্য বক্সিং ওয়ার্ল্ডে এগুলো একেবারে বেআইনি। তার মানে ইচ্ছা করে নাকল পরে ওই হার্টের উপর প্রবল জোরে কেউ মেরেছে এবং সেই কারণে ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। প্রীতম কুমার, আমি আমি এই প্রীতম কুমারকে দেখেছিলাম এরকম নাকলস পরে ফাইট করতে। রেফারি হাতের বক্সিং গ্লাভস খুলে নিয়েছিল, তখন দেখেছিলাম আংটিগুলো। ইয়েস ইয়েস, আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি এই মার্ডারের সঙ্গে কে জড়িয়ে রয়েছে। মানে খুনি কে সেটা আপনি ধরতে পেরেছেন স্যার? আমি আন্দাজ করছি কি। দেখো, বুকে পাঞ্চ করে হার্ট হ্যামারেজ করে দেওয়া কিন্তু সহজ কথা নয়। এর জন্য প্রপার বক্সিং স্কিল লাগে। সেই জন্য বারবার করে সব রিপোর্টে মেনশন করা হচ্ছে যে বক্সিং পাঞ্চ মেরে বাজুরিয়াকে হত্যা করা হয়েছে, বক্সিং পাঞ্চ মেরে। আমি ভুল বলছি স্যার? না, একদম ঠিক আন্দাজ করেছো। উনি অবশ্যই বক্সিং এক্সপার্ট। আর আমার মনে হয় ফুলকিকে ভালোভাবে ফাঁসানোর জন্য খুনি এই পন্থাটা অবলম্বন করেছে। তবে রোহিত, ওই ধাতব আংটি পরা বক্সার কিন্তু সচরাচর দেখা যায় না। এক্স্যাক্টলি স্যার, ধাতব আংটি পরে বক্সিং করতে সহসা কাউকে দেখা যায় না, কিন্তু আমি দেখেছি এই প্রীতম কুমারকে। প্রীতম কুমার স্যার বিহার বক্সিং অ্যাসোসিয়েশনের হয়ে খেলতো। ওকে বক্সিং সার্কেলের রিংয়ের ডেথ ম্যান বলা হতো। প্রচুর প্রচুর প্লেয়ারকে ইনজার্ড করেছে। তারপরে ফাইনালি যখন ও শয়তানি ধরা পড়লো, তারপর ওকে বক্সিং দুনিয়া থেকে ব্যান করা হলো। ব্যান হওয়ার পরে এই প্রীতম কুমার কোথায় আছে, কি করে, কোনো আইডিয়া নেই স্যার। সব অনেক বছর আগের কথা। আচ্ছা স্যার, আপনার কোনো বন্ধু বান্ধব নেই যে খবরটা দিতে পারে? একজন আছে, মনোজ ভাই। মনোজ ভাই বিহার বক্সিং এর একজন মাথা ছিল, এখন বোধহয় অ্যাসোসিয়েশনের একটা পোস্ট হোল্ড করে। শোনো রোহিত, আর একদম দেরি করো না। যেখান থেকে যে খবর পাও সেগুলোকে জোগাড় করো। আমার মন বলছে কাল সকালেই ফুলকি অ্যারেস্ট হয়ে যাবে এবং পুলিশ কাস্টাডি হয়ে যাবে। এমনও হতে পারে যে এখন সেই অর্ডার বেরিয়ে গেছে। তোমাদের কিন্তু গা ঢাকা দিতে হবে, বুঝতে পেরেছো? আর হ্যাঁ রোহিত, ওই প্রীতম কুমারের খোঁজটা কিন্তু অতি অবশ্যই নেবে। কি হয়েছে ফুলকি, ভয় পাচ্ছ? একদম ভয় পেও না।
দেখো, তুমি যদি নির্দোষ হও আর তোমার আশেপাশে যদি হিতৈষী বন্ধু বান্ধব থাকে, সুবিচার তুমি অবশ্যই পাবে। নিজেকে ডিফেন্ড করে অবশ্যই খুনিকে ধরতে পারবে। দেখো, তুমি কথা হলো মনোজ ভাইয়ের সঙ্গে, আমি তো যেতে বলছি ওখানে। প্রীতম কুমারের কোনো খোঁজ খবর জানে না, তবে খবর জোগাড় হয়ে যাবে। ফুলকি, আমাদের যেতে হবে আজিমপুরা। কিন্তু স্যার, কি করে যাব? আমরা তো ধরা পড়ে যাব। স্যার, হ্যাঁ, আর একটা হেল্প করবেন? কি? স্যার, কাল সকাল হবার আগে আমি আর ফুলকি স্টেট ছেড়ে চলে যাব। কিন্তু তার জন্য এখন একজনকে এখানে ডাকতে হবে যে আমাদের সাহায্য করতে পারবে। আচ্ছা, তাতে আমার কোনো অসুবিধা নেই। তুমি ডেকে নাও, দেখে তোমরা কথাবার্তা বলো। আর শোনো, আমি বরং লাইব্রেরিতে গিয়ে রিপোর্টগুলো আরেকটু ভালোভাবে দেখি, কিছু যদি বের করতে পারি। কেমন? তুমি ওই রিপোর্টগুলো আমার ফোনে একটু পাঠিয়ে দাও। ওকে? রাইট স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। কাকে ডাকবেন এখানে? এখানে তোদের পরিচয়পত্র, প্লেনের টিকিট সব রয়েছে। আজিমপুরায় হোটেল বুকিংও রয়েছে। ঠিক আছে, আমার গাড়িটা নিয়ে তোরা বেরিয়ে পড়, সোজা এয়ারপোর্ট চলে যাবি, কেউ আটকাবে না, কেমন? এদিকে কিন্তু জেজিএস মানে রুলিং পার্টি অনেক বড় আন্দোলন শুরু করেছে রাজমহল আর তার আশেপাশে। সেটাই তো স্বাভাবিক, তাই না দি ভাই? সবাই তো এখন আমার বদনাম করবে। আমার শুধু ভয়, বদনাম অব্দি সত্যতাটা থাকবে নাকি আরো বড় কিছু করবে ওরা। আসলে রাজমহলের ছোট রানী ওই দলকে অনেক ডোনেশন দিতেন বেআইনি কাজকর্ম করে। এখন তো সে সবকিছুই বন্ধ হয়ে গেছে ফুলকির কারণে। সেই জন্যই তো ফেসে গেছে ফুলকি, বোকার মতন। কিন্তু এখন আপার হ্যান্ড ওদের। দিদি, হাতে দিন দুয়েক সময় আছে, এর মধ্যেই আমি খুঁজে বের করবো এই মার্ডারটা কে করেছে। আজিমপুরা পৌঁছোই একবার। আমার মন বলছে এই খুনটা এই প্রীতম কুমারের মতোই কেউ একজন করেছে। শোন না, তোরা না আর বেশি দেরি করিস না, তাড়াতাড়ি বেরিয়ে পড়। আর শোন, চোখ কান খোলা রাখবি। বিপদ আপদ কিন্তু ওত পেতে বসে আছে। দি ভাই, কাল থেকে তো চারিদিকে হিটার উঠবে যে ফুলকি দাস গা ঢাকা দিয়েছে। তার মানে সে এই কাজটা করেছে। এই পাগলি মেয়ে, এসব কি ভাবছো তুমি? একদম না। শোনো, তুমি নিজেও জানো যে এই খুন তুমি করোনি, আর তোমার দিভাইও জানে এই কাজ তার ফুলকি করতে পারে না। আমার শুধু একটাই চিন্তা, তোমাদের সেফটিটা নিয়ে। ভাই, খুব সাবধানে কিন্তু। ফুলকিকে বোঝায় আজিমপুরা গিয়ে যেন কোনো রকম এক্সট্রা পাকামি না করে। বোঝা, ওকে বোঝা। ওকে বল কোনো রকম হটকারিতা না করতে। দেখ, আজিমপুরা তো চেনা জায়গা নয়, ওখানে যদি কোনো বিপদে পড়ে না, আমি পারবো না আর বাঁচাতে। আর কত বিপদ হবে বলুন তো স্যার? যা বদনাম হওয়ার তো হয়ে গেছে। হ্যাঁ ফুলকি, সব ঠিক হয়ে যাবে। প্রত্যেকবারের মতো এবারেও তুমিই জিতবে। তুমিই জিতবে। তোমাদের সঙ্গে যদি কেউ থাকতো আমি তাহলে একটু নিশ্চিন্ত হতাম। আর তমাল পিয়াল এরা গেলে ঠিক সবার নজরে পড়বে, সেই জন্যই তো এই ব্যাপারটার মধ্যে ওদেরকে আমি আর জড়াইনি।
চলুন স্যার, আমরা বেরিয়ে পড়ি। সোজা গিয়ে আমরা হোটেলে উঠবো তো? হ্যাঁ, মানুষ ভাই হোটেলেই আসবে দেখা করতে। প্রীতম কুমারের খবর নিয়ে। इधर रख दीजिए। थैंक यू। हैव ए नाइस डे सर। थैंक यू। স্যার, আপনি আপনার বন্ধুকে ফোন করে বলুন আমরা এসে গেছি। হ্যাঁ, করছি। রাজমহল এস্টেটে ফুলকি দাসের গ্রেপ্তার সম্ভব হয়নি। ফুলকি দাস ও তার স্বামী রোহিত রায়চৌধুরী ফেরার। ফুলকি, এদিকে এসো। কি হয়েছে স্যার? দেখো, বলছে আমরা নাকি ফেরার। রোহিত ফুলকি ফেরার। কি? দাদা ভাই তো এটাও জানে না যে আমরা আজিমপুরায় চলে এসেছি। আর তাছাড়া এইটাও তো বলার সুযোগ পাইনি যে আমরা একজনের খোঁজ পেয়েছি যে এই খুনটা করে থাকতে পারে। তার মানে আমাকে গ্রেফতার না করার জন্য দাদা ভাই আর স্বাগতা দিদিকে দোষারোপ করছে এখন সবাই। তা করতেই পারে, কোয়াইট ন্যাচারাল, ওদেরকে ব্লেম করতেই পারে। কিন্তু ফুলকি, আমরা যদি একবার আসল খুনিকে ধরতে পারি তাহলে সব সমস্যা মিটে যাবে। এত বদনাম দোষারোপ সব বন্ধ হয়ে যাবে। একবার খালি ওই প্রীতম কুমারের খোঁজ পাই না। তুমি প্লিজ টেনশন করো না, এখন প্লিজ ভেঙে পড়ো না। আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে ফুলকি। We have to find প্রীতম কুমার। আমি করছি, মনোজ ভাইকে ফোন করছি। সকলে কিন্তু আশাবরী চৌধুরীর মতন দুর্নীতিবাজ ঘুষখোর হবে না। আমার কি ইচ্ছা করছে বলুন তো, আপনাকে এক ঘুষিতে শুয়ে দিতে। अरे कोरेन की यार क्या कर रहा है मैडम जी, क्या कर रहा है? এখনো কিচ্ছু করিনি, কিন্তু করব। আমার চুরির টুকরো কিভাবে বাজরিয়ার মৃতদেহর পাশে পাওয়া গেল? আমি তো ওখানে হাত পা চালাইনি যে চুরি ভাঙবে। হ্যাঁ, তার আগে স্কুলে কাজ করেছি, হয়তো সেখানে ভেঙে গেছিল। তার মানে কি কেউ ভাঙা চুরির টুকরোটা বাজরিয়ার মৃতদেহর পাশে রেখে দিয়েছে ভাসানোর জন্য? কে এমন কাজ করতে পারে? কে? খুনটা কি এই প্রীতম কুমারই করেছে? কেন করেছে?
কি হয়েছে? কি এত ভাবছো? রিল্যাক্স ফুলকি। কথা হলো মনোজের সঙ্গে, ও আসছে। ফুলকি, প্রীতম সিং এর একটা খবর আমরা ঠিক পাবো, এত ভেবো না। আচ্ছা স্যার, আপনি বলুন তো, হঠাৎ করে এই প্রীতম কুমার বাজরিয়াকে কেন খুন করবে? খুব অদ্ভুত না ব্যাপারটা? प्रीतम कुमार अभी स्ट्रीट फाइटिंग में है। स्ट्रीट फाइटिंग यहाँ का तो बुझिए, विल यू प्लीज एक्सप्लेन? उधर बेटिंग होती है, फ्री स्टाइल फाइटिंग होती है। एक कोई भंडारगंज करके जगह है जहां माफिया लोग आते हैं। प्रीतम वहां लड़ता है, 4:2 फाइट होगी वहां। ভান্ডারগঞ্জ? স্যার, ওটা কত দূরে? दूर है, वो बॉर्डर इलाका में। कल फाइट होगी वहां पे। कल फाइट है वहाँ पे? माने रोज रोज फाइट है ना, निर्दिष्ट दिने है, बेटिंग है। बाबा শুনে তো বেশ ডেঞ্জারাস মনে হচ্ছে। वो तो है रोहित, पर जाना तो पड़ेगा भाई, और कोई रास्ता भी नहीं है। আমাদের এই ভান্ডারগঞ্জ যেতে হবে ফুলকি, কিন্তু কোথায় এই জায়গাটা এক্স্যাক্টলি है कहाँ पे ये? एक गोडाउन है बड़ा सा। मैंने तो देखा नहीं है, लेकिन सुना है उसके बारे में। आपको ढूंढना पड़ेगा, लेकिन काफी फेमस जगह है, आसानी से मिल जाएगी। ठीक है, अभी मैं चलूं? या थैंक्स भाई, थैंक यू सो मच। ओके, আমি ওকে এগিয়ে দিয়ে আসছি। चल, थैंक यू। ভান্ডারগঞ্জ। প্রীতম কুমার একটা গুদাম ঘরে লড়াই করে, কিন্তু সে রাজমহলে হোটেলে গিয়ে কি করে বাজরিয়াকে খুন করলো? আর কেনই বা করল? আমরা কোনো ভুল করছি না তো? বুনো হাঁস ধাওয়া হয়ে যাচ্ছে না তো মাখালি? আমাদের হাতে তো সময় খুব কম। এখানে এসে নতুন কোনো ফাঁদে পড়লাম না তো আমরা আবার? লাবণ্য দেবী নিশ্চয়ই জানবেন ফুলকি কোথায়। হঠাৎ করে এক রাত্রে কোথায় যে গায়েব হয়ে গেল। আমি আসতে পারি ম্যাডাম? আরে আপনি আসুন না, প্লিজ বসুন। না ম্যাডাম, থ্যাংক ইউ। আমি আসলে বসার জন্য আসিনি। আপনি কি জানেন যে ফুলকি বা আপনার ভাই কোথায় আছে? সে কথা আমি কিভাবে বলবো বলুন তো? দেখুন, আপনি তো সবটাই জানেন। বিরোধী দল চাপ দিয়ে জোর করে ফুলকির এগেনস্টে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বার করেছে। চারিদিকে ডেমনস্ট্রেশন চলছে, মিডিয়া, প্রেস, সমস্ত কিছু উত্তাল। আমি ওদের নারী নক্ষত্র চিনি ম্যাডাম। আমি জানি ওরা কি কি করতে পারে। রাজমহলে এখন ফুলকি একটা প্রতিবাদের হাওয়া, যে স্থলের কাছে একটা বড় থ্রেট। ওরাই প্রতিবাদ থাকতে দেবে না ম্যাডাম, ওরাই প্রতিবাদ থামিয়ে দেবে ম্যাডাম। আমি ফুলকি এবং আপনার ভাইয়ের জন্য খুবই কনসার্ন। আমি জানি ওরা ঠিক পেছন থেকে ফুলকির উপর বা রোহিতের উপর অ্যাটাক করবে। এই ভয়টা তো আমিও পাচ্ছি।
লাবণ্য, তুমি ভেঙে যাচ্ছ, ভয়টা ঢুকছে তোমার মনে। তোমাকে আমি চিনি লাবণ্য। এসব বিষয়ে আমাকে কেন বলছেন বলুন তো? আমি জানি ম্যাডাম আপনি আমাকে চেনেন না, তাই বোধহয় আমাকে বিশ্বাস করতে পারছেন না। কিন্তু কি জানেন, এই এই রাজমহলে দাঁড়িয়ে আমি একমাত্র মানুষ যে ওই আশাভরি চৌধুরীর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। তার জন্য আমার সাথে কি কি করা হয়েছে সে কথা আপনি জানেন না। এই যে এখন কোমরে চোট নিয়ে ওঠা বসা করতে আমার কষ্ট হয়, সেটার কারণও ওই আশাভরি চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ। বাদ দিন, আসলে কি জানেন, আমি আমি ফুলকির মধ্যে আমার ছায়া দেখতে পেয়েছি। সেই প্রতিবাদী সত্তা, সেই আগুন, এই আগুন ওরা নিভিয়ে দেবে ম্যাডাম। এই প্রতিবাদ ওরা থামিয়ে দেবে। আমি যতদূর শুনেছি, ফুলকি তো এখন ওই সুনন্দা সমাজপতির শেল্টার পায়নি। ও জেজিএস এর কাছে একটা বড় থ্রেট। এই প্রতিবাদ ওরা থামিয়ে দেবে। আমি জানি আপনি কি ভাবছেন। আপনি ভাবছেন যে আপনার ভাইয়ের স্ত্রী, এরা বক্সার, এরা ঠিক নিজেদের বাঁচিয়ে নেবে, কিন্তু পিছন থেকে আঘাত করলে কেউ কি নিজেকে বাঁচাতে পারে ম্যাডাম? ইয়েস ইয়েস লাবণ্য সান্যাল, তুমি ভেতরে ভেতরে ভয় শেষ হয়ে গেছো, আমি জানি। কে তুমি? ফুলকির বন্ধু হয়ে এলে?